হ্যাঁ, हो गया बोले जुड़े मत हो ডিসেম্বর আজকে আমার আমার 2 মাস পূর্ণ হলো। এখন পর্যন্ত আমি জানতে পারলাম না কেন বা কারা আমার ছেলেকে উঠে নিয়ে গেছিল, এবং এই পুলিশ বাড়িতে যারা মেরেছে সবাইকে ধরা হয়ে গেছে, কিন্তু এখনো আসল উদ্ঘাটনগুলা বের হয় নাই যে কেন তারা উঠিয়ে নিয়ে গেল এবং কে এর ইঙ্গিত দিয়েছিল। এখনো সেই সত্য ঘটনাটা বের হয় নাই। এই যে পিপিআই আমার ছেলে তদন্ত করতেছে, পিপিআই থেকে আমি অনেক জিজ্ঞাসা করছিলাম যে এই ঘটনাটার মূল রহস্যটা কি, আপনারা কি খুঁজে বের করতে পারতেছেন? তখন ওনারা বলতেছেন যে আমরা চেষ্টা করতেছি। তারপর গত 5-6 দিন আগে আমি পিপিআইকে আবার আমার বাসায় ডেকেছিলাম, ওনাকে বলেছিলাম দেখেন এই যে স্যার এবং এই যে সিএনজি ড্রাইভার এরা চাক্ষুষ প্রমাণ দেখেছে আমার ছেলেকে তারা হাঁটিয়ে নিয়ে থানার বাড়িতে উঠে ভিতরে ঢুকাচ্ছে, এবং এই হাসান রাত 2টা থেকে 5টা পর্যন্ত আমার ছেলের আত্মদান শুনেছে যে আমাকে মেরো না, আমি চুরও না, আমি ডাকাতও না, আমি ছিনতাইকারী না, আমার মেয়ে অপেক্ষা করতেছে, আমার মা অপেক্ষা করতেছে, তোমরা যদি আমাকে টাকার জন্য ধরে নিয়ে আসছো, আমার মাকে ফোন দিলে আমার মা টাকা নিয়ে আসবে, তুমি আমাকে মেরো না, তোমাদের কাছে আমি প্রাণ ভিক্ষা চাচ্ছি, এবং কেন তোমরা এনেছো আমাকে ধরে। এইটা বারবার আত্মনাদ করছিল আমার ছেলেরা 2টা থেকে 5টা পর্যন্ত। এইটা শুনেছে হাসান এবং লতিফ পাশের বিল্ডিংয়ে থাকে, ওরা শুনেছে। তখন আমি এই পিপিআইকে এইটাই বলছিলাম যে দেখেন হাসান হইল স্টকের রুগী, আর সিএনজি ড্রাইভার এরা এই দেশের না, এরা অন্য ডিস্ট্রিক্টের, হয়তো এরা কোন সময় বদলি নেবে, তখন আর ওদের আর সাক্ষীগুলো নেওয়া যাবে না। হাসান স্টকের রুগী হঠাৎ করে আল্লাহ না করবে, আল্লাহ তাকে সুস্থ না করবে, তারপরেও মানুষের হায়াত মতো কথা বলা যায় না। ওদের জবানবন্দিটা আপনারা 160 করে এনে রেকর্ড করে, কারণ যখন সাক্ষী নিবেন তখন তো লাগবে এটা। তখন আমি তাদেরকে বারবার এটা করে বলেছি, আওলাদ আমার কথাকে এড়িয়ে যাচ্ছে, বললেও এই কথা যে যদি আপনাদের প্রয়োজন মনে হয় এই সাক্ষীগুলো দেওয়ার, তাহলে আপনারা আমাদের বাসায় নিয়ে আপনাদের বাসায় ওই সাক্ষীগুলো নিয়ে আসেন, নিয়ে আমাদেরকে ফোন দিবেন, আমরা নিব, অথবা এই সাক্ষীগুলো আমাদের অফিসে নিয়ে যাইয়েন, আমরা সাক্ষী নিব না। এই কথা বলার সাথে সাথে এই যে ঊর্ধ্বতন কর্মকর্তা 2জন বলেছিলেন আকবরকে যে পালিয়ে যাও, 2 মাস পর ঠান্ডা হলে ফিরে আসবে, তখন এদের মধ্যে একজন বাকের, এই বাকের এবং সৌমেন ওনারাই বলেছিলেন পালিয়ে যাওয়ার জন্য। হয়তো এই বাতেনে এর মধ্যে বাতেনে ফোন করলো যে আওলাদ তুমি কোথায়, তখন আওলাদ বললো আমি এখন থানায় আছি, বলে ঠিক আছে আমার সাথে একটু এসো, আমি কথা বলবো তোমার সাথে। তখন আওলাদ বললো আপনি কোথায় আছেন, বলে আমি দিকাই বাজার সাউনিতে পয়েন্টের সাউনিতে বসে আছি, আপনি এইখানে আসেন, আপনার সাথে কথা বলবো। তখন যদি আওলাদে উনার কোনো পরামর্শ নিতে হয় কিংবা উনার কোনো জবানবন্দি নিতে হয়, তাহলে তো উনি বলা উনার অফিসে নিতেন, উনি সাউনিতে গিয়ে নিতেন, উনার জিজ্ঞাসা নিতেন। এবং বাতেন হলো আসামি, বাতেনের চেয়ে আমাদের চেয়ে বাতেনের পরামর্শটা নেওয়াটা তার উনার কোনো প্রয়োজন মনে হলো, তাই বলে আমাদের কোটা শেষ না করে উনি তাড়াহুড়া করে বাতেন কাছে চলে আসেন। তাহলে আমার মনে হয় উনি বাতেন সৌমেন ওদেরকে নিয়ে খুবই সময় দিতেছেন, এবং আমাদের এই বিষয়টা উনি মনে হচ্ছে তুচ্ছ মনে করে উনি চলতেছেন। তাই আমার একটাই রহস্যজনক মনে হচ্ছে যে আওলাদকে যে দেওয়া হয়েছে এই কেসে তদন্ত নেওয়ার জন্য, উনি কি তদন্ত নিতেছেন? আমাদের তো চাকরি করে দিয়েই গেলে যে বাতেন আসামি, বাতেনের কোথায় উনি তাড়াতাড়ি চলে গেলেন, আমার কোথাটা
দাম দিলেন না এবং আমার কথাটাকে উনি মানে কোনো সময় দিলেন না। তাই আমি আপনাদের কাছে বলেছি, বারবার করে বলতেছি, আমাদের সিলেটের নেতা এই যে পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন যে আমার সিলেটের বাকিতে যে ঘটনা ঘটেছে সেইটা সিলেটের বাকিতে বিচার হবে। পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনি এইটা খতিয়ে দেখবেন, বিচার সুষ্ঠু বিচার। এই আশায় আমি এখনো বসে আছি। আমি আশা করছি নিশ্চয়ই এই বিচারটা সুষ্ঠু বিচার আমি পাবো, তাই বসে আছি। তা না হলে যদি সুষ্ঠু বিচার আমি না পাই, আর এই আওলাদকে তো হাইকোর্ট থেকে জানিয়েছেন যে যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আপনারা চার্জশিট দেন। উনি 4 দিন দিচ্ছেন না, উনি বারবার সময় নিচ্ছেন এবং কেন যে সময় নিচ্ছেন তাও জানি না। তবে যদি উনি সুষ্ঠু কোনো প্রমাণ না দেন, সুষ্ঠু যদি এই তদন্ত না দেন, তাহলে আমার যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন মনে হয় আমি যাব। তবে আমার ছেলেকে কেন নিরুপায় ছেলেটাকে কে বা তারা কেন তার ইঙ্গিতে আমার ছেলেটাকে এই পুলিশ পুলিশরা যে মেললো, কিন্তু এইটা তো আমার জানতে হবে, অবশ্যই আমার জানার প্রয়োজন। কারণ আমার ছেলেটা কোনো দোষ করে নাই। যদি আমার ছেলে দোষ করতো তাহলে ওনারা বিচার করতেন, কিন্তু দরকার হয় একটা হাত কেটে ফেলতেন, কিংবা একটা পা কেটে ফেলতেন, কিংবা একটা গুল্লি করে মেরে ফেলতেন। আমার ছেলেকে যে সামনে রাখবো এত নির্যাতন করলো, শেষ মুহূর্তে আমার ছেলের যে নখগুলো উঠিয়ে ফেলছিলেন, একটা জ্যান্ত মানুষের নখগুলো উঠানো কত কষ্ট আপনারা জানেন। আপনাদের হাতের নখ যখন কাটে, একটু নখের কুড়া কেটে গেলে কি কষ্ট হয়। আমার ছেলের 4-4টা নখ কেটে ওনারা প্লাস্টিক তুলিয়ে ফেললেন। আমার ছেলে কিরকম করে চিৎকার করছিল শুধু হাসান শুনেছে, আমি শুনি নাই। এই হাসানের জবানবন্দি নেওয়ার জন্য 161 রেকর্ড করার জন্য ওনাকে আমি বারবার আওলাদকে বলছি, কিন্তু আওলাদ আমার কোথাও সাড়া দিচ্ছেন না। তাহলে ওনারা কি তদন্ত করতেছেন? আর উনি কি তদন্ত করেন? উনি আসামির পক্ষ হয়ে আসামির কাছে চলে যান শুধু আসামির কথাতে, যে উনার জবানবন্দি নিতে। কিন্তু যেটা মেন জবানবন্দি, যে ছেলেরা সরাসরি শুনেছে এবং লতিফুল্লাহ সরাসরি ফাঁকে দিয়ে দেখেছে আমার ছেলেকে 2 হাত পিছনে নিয়ে বেঁধে চেয়ারে বসেছে এবং একটা টেবিলে এরকম টাইট করে রেখে তোমায় মারতেছে। এবং এই যে টিপু চন্দ্র দাস, উনি 2টা পা বেঁধে পায়ে, আর এই যে হাসানের পা 2টা খোলা করে রাখছে, আর টিপু চন্দ্র 2টা পায়ে শুধু বাড়িয়েছে। এই নির্মম কাহিনী একশনের পর থেকে কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন শুনে নাই। এই প্রথম আমার ছেলেকে নিয়ে এই ইতিহাস গড়ে উঠেছে। এই ইতিহাসে বন্ধ কবে হবে? এই ইতিহাসে বিচার আমি যতদিন পর্যন্ত আমি না পাচ্ছি, আপনারা সাংবাদিক ভাইরা, এই যে আপনারা আরো যত আছেন, যত ভাইরা আপনারা সবে মিলে আমার ছেলের জন্য যতটুকু করতেছেন, এবং আমি দোয়া করি আপনারা আমার ছেলের বিচারের শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। আমার ছেলের ন্যায় বিচারটা পাওয়ার আশায় আমি এখনো বসে আছি। এবং আপনারা ঘুষ নিয়ে দেখেন যে কেন আমার ছেলের সত্যি উদ্ঘাটনটা কেন উঠছে না, কেন সত্যি কথাটা বেড়ে উঠছে না, কেন আমার ছেলেকে কারা নিয়ে মারেছিল বা কার ইঙ্গিতে তারা মেরেছিল। এই সত্য উদ্ঘাটনটা আপনারা খুঁজে বের করে, আপনারা খুঁজে বের। আমি একজন অসহায় মা, আমার আর বড় কোনো ছেলে নাই। আপনাদের মাধ্যমে আমি বিচার পেতাম, আপনাদের মাধ্যমে আমি সব কিছু জানতাম। আমি আওলাদকে বলছিলাম যে ব্যাপারটা কিরকম চলছে। উনি বললেন যে সময় আসলে দেখবেন। এখন আমি কত সময় এইভাবে বসে থাকবো যে কোন সময় শেষ হবে, সময় উনি কোন সময় কি জানাবেন আমাকে, উনি আমাকে কি জানাবেন? সব আসামিগুলো তাদের পুলিশ হেফাজতে আছে, কিন্তু এটাকে একবার রিমান্ডে নিচ্ছে, রিমান্ডে নিয়ে কোথাও বের হয় নাই। আপনারা দেখেছেন
গেছে। এই কাশিয়া মসজিদে যখন ধরা হয়েছিল আকবরকে, সেই আকবরকে মেরে নাই, কিন্তু তারপরেও এই আকবর বলেছিল যে আমি একা মেরি নাই, আমার 4-5 জন মিলে আমরা মেরেছি। এবং এই কথাও বলেছিল যে আমি পালিয়ে যাওয়ার জন্য 2জন অন্য কথা বলেছিলেন যে পালিয়ে যাও, 2 মাস পর ঠান্ডা হলে ফিরে আসবে। তাহলে সে এই রিমান্ড ছাড়া সে এই কথা বলতে পারলো। আর রিমান্ডের মধ্যে যখন 7 দিন করে রিমান্ড হলো, সে কথা বের হয় নাই। এই ঊর্ধ্বতন কর্মকর্তারা কারা কারা এই ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনারা কেন বের করতে পারে নাই আকবরের মুখ থেকে কিরকম রিমান্ড? এটা তো রিমান্ড হয় নাই, এটা তো জামায়াতের হয়েছিল। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা এতদিন আমার সাথে ছিলেন, আর যতদিন বিচার না হতো ততদিন আপনারা আমার সাথে থাকেন এবং সত্য উদ্ঘাটনটা বের করার জন্য আপনারা চেষ্টা করুন। আর সত্য বিচারটা যেন বের হয়, সত্য বিচার যেন আমি পাই, এটাই আমি ধন্যবাদ। আজকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবসের যে আয়োজন অধিকারের পক্ষপাতি করা হচ্ছে, এখানে শরিক হয়েছে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। খুব সংক্ষেপে এই আয়োজনটি করা হয়েছে। সারা বিশ্বে বিভিন্ন দেশে এই দিনটি পালিত হচ্ছে, বাংলাদেশে একটু ভিন্ন প্রেক্ষাপট বলতে হবে। একটু আগে আমরা পুলিশের নির্যাতনে নিহত রায়হানের মায়ের মর্মস্পর্শী বক্তব্য শুনছিলাম। তিনি দীর্ঘদিন যাবৎ, বলতে গেলে এই ঘটনার পর থেকে তার পুত্র হত্যার বিচারের দাবিতে নানান ধরনের কর্মসূচি যেখানেই অনুষ্ঠিত হচ্ছে সেখানেই যোগ দিচ্ছেন। তাদের নিজের বাড়িতে, বাড়ির সামনে যেমন অনুষ্ঠিত হয়েছে নানান কর্মসূচি, কিন্তু অন্যান্য জায়গায় সরকারের বিভিন্ন পর্যায়ে ধর্ণা দিয়েছেন। কিন্তু এখনও বিভিন্ন কারণে মানুষের মন থেকে এই সন্দেহ যাচ্ছে না, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এই ঘটনায় সরাসরি জড়িত, শেষ পর্যন্ত এই বিচার সুষ্ঠুভাবে হবে কি না, তদন্ত কতটুকু হয়েছে আমরা জানি না। পুলিশ তার নিজস্ব নিয়মেই হয়তো তদন্ত করে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই বিশ্বাসটুকু জন্মানো যাচ্ছে না, যে কারণে বারবার নানা ধরনের কর্মসূচি নিয়ে মানুষ এগিয়ে আসছে। সিলেটের প্রতিবাদী মানুষ রাস্তায় নেমেছেন, একের পর এক কর্মসূচি পালন করেছেন ঐক্যবদ্ধভাবে, এবং রাজনৈতিক মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে মানুষ এই সমস্ত কর্মসূচিতে যোগ দিয়েছে। কথা একটাই, যে পুলিশের নির্যাতনে যে এই তরুণটি মারা গিয়েছে তার হত্যার সুষ্ঠু বিচার আমরা চাই। আমরা জানি সারা দেশেই বিভিন্ন সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে, কিন্তু তাদের পরিবারগুলো ন্যায় বিচার পাচ্ছে না। এই বিচারের বাণী নিশ্চিতে কেঁদেই যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের সাথে আমরাও আজকে অধিকারের যে আয়োজনে শরিক হলাম। আমাদেরও দাবি সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। পাশাপাশি আরেকটি কথা বলতে, যে আজকে পত্রিকায় আমরা দেখলাম আমাদের যে জনগণের অর্থে যে জাতীয় মানবাধিকার কমিশনটি পরিচালিত হয়, তাদের কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। সরকারের নিজস্ব অর্থায়নে, অর্থাৎ সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় যে মানবাধিকার কমিশন, তাদের কার্যক্রম নিয়েও আজকে প্রশ্ন হচ্ছে। সেই জায়গায় আমরা আরও সক্রিয় ভূমিকা আমরা আশা করব। আমি কত বাড়াচ্ছি না, যারা উপস্থিত হয়েছেন অধিকারের আহ্বান, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আগামী দিনেও জনসাধারণ, বিশেষ করে বিভিন্ন মানুষের পাশে থাকবে, যারা গুম হয়েছে বিভিন্ন সময়ে, রাজনৈতিক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, প্রত্যেকটা নাগরিকের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার সংবিধানের দেয়া, সেটি আমরা নিশ্চিতভাবে পেতে চাই। প্রত্যেকটি নাগরিক যাতে তার নাগরিক অধিকারটি পায়, সেই অধিকার আদায়ের জন্য সারা দেশের মানুষের সাথে আমরাও সম্পৃক্ত থাকব, এবং মিডিয়া কর্মীরাও তাদের নিজ নিজ অবস্থান থেকে এই বিষয়ে সোচ্চার আছেন। আগামী দিনে আমরা আমাদের অবস্থান অক্ষুণ্ণ রাখবো, এবং এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ। ধন্যবাদ সবাই। আপনারা সবাই জানেন যে সিলেটে অনেক বিচারপতি হত্যাকাণ্ড ঘটে, কিন্তু আমরা এগুলা দেখি না। রায়হানের ঘটনা যখন ঘটলো, মিডিয়াতে যখন প্রকাশ ছিল, তারপর থেকেই এটা
এখন এই পর্যায়ে এসেছে। আমরা জানি পুলিশ নির্যাতনে সিলেটে আরও অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমরা এই ঘটনার সাথে অন্যান্য ঘটনারও সুস্থ বিচার এবং তদন্ত দাবি করছি। এখন বক্তব্য রাখছেন সিলেট জেলা আইন সমিতির সাধারণ সভাপতি মাসুদ আজকে এই যে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অধিকার কর্তৃক আয়োজিত এই র্যালি এবং র্যালি শেষে মানববন্ধনে অংশগ্রহণকারী বৃন্দ, বিশেষ করে সিলেট প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃবৃন্দ ও সদ্য অত্যন্ত নির্মমভাবে দুঃখজনকভাবে নিহত হওয়া রায়হানের মাতা পিতা ও সহকর্মীবৃন্দ। আমরা জানি যে প্রতি বছর 10ই ডিসেম্বর আমরা মানবাধিকার দিবস পালন করি, কারণ 1945 সালের এই 10ই ডিসেম্বর জাতিসংঘ তার সাধারণ পরিষদে আন্তর্জাতিক মানবাধিকার সনদ, যেটাকে আমরা সর্বজনীন মানবাধিকার সনদ হিসেবে বলে থাকি, এটা গ্রহণ করা হয়। সেই মানবাধিকার সনদের যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলোকে আমরা প্রতি বছর এই দিবসে নতুন করে স্মরণ করি, যাতে অধিকারগুলো আমাদের দেশে, সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে যেটা এটা প্রতিষ্ঠিত হয়। এখন আমাদের সামনে সবচেয়ে বেশি একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে সিলেটে ঘটে যাওয়া গত অক্টোবর এবং সেপ্টেম্বর মাসে দুটো ঘটনা। একটা এমসি কলেজের গণধর্ষণ, আর আরেকটা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান হত্যাকাণ্ড। এই যে রায়হান হত্যার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে যারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত, আমাদের সরকারি ট্যাক্সে, রাষ্ট্রীয় খরচে বেতন ভাতা, গাড়ি বাড়ি পাচ্ছেন, তাদের হেফাজতে একজন লোককে, একজন নিরীহ মানুষকে কীভাবে পিটিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের যে তদন্ত হচ্ছে, সেই তদন্তের উপরও মানুষ আস্থা রাখতে পারছে না, যার প্রমাণ একটু আগেই রায়হানের মা অত্যন্ত কান্না জড়িত কণ্ঠে হৃদয় বিদারক দীর্ঘ বক্তব্য রাখলেন। তার মনের কথা, আমরা সেই কথার সাথে একমত, আমি এর সাথে বিরক্তি করছি না। আমরা দাবি জানাচ্ছি যে এই রায়হান হত্যা মামলার তদন্ত কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করা হোক এবং যতগুলো প্রয়োজন সেগুলো লিপিবদ্ধ করা হোক। এই যে 164 ধারার কথা বললেন ইত্যাদি ইত্যাদি, সবগুলোই যুক্তিসঙ্গত কথা। এইগুলো বাস্তবায়নের দাবি জানিয়েই আমি সবার কাছে আজকে এখানে সমবেত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আয়োজন করার জন্য অধিকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মানববন্ধন করলেন। না রাখি দেবো। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সিলেট প্রেস ক্লাবের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, দিবস পালন করা হয়েছে, সেখানে সিলেটের চাঞ্চল্যকর হত্যা, রায়হান হত্যার যে বিষয়টা আপনারা জানেন, রায়হানের গর্ভধারিণী মাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং এখানে অংশগ্রহণ করে তিনি বলেছেন যে তথ্যগুলো, বর্তমানে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তুলে ধরেছেন। আশা করি এখান থেকে আপনাদের মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।